সময়টা তখন 1984 সাল। চীনের একটা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের সুন্দর প্রকৃতির মাঝেই আমরা একটা গ্রামকে দেখি। বছরের বেশিরভাগ সময় সেখানে তাপমাত্রা খুবই কম থাকে। আর সেই গ্রামের একটা ছোট কুঠির মতো বাড়ির বাইরে একটা ছোট্ট মেয়ে তার বোনকে গান শোনাচ্ছিল। ভিতরে তাদের মা লিনা তাদের জন্য রান্না করছিল। বলতে গেলে ঘরে খাবারের মতো কিছুই নেই। আর গত অনেকগুলো বছর ধরেই এই দরিদ্র হালেই তাদেরকে চলতে হচ্ছে, কারণ লিনার হাজবেন্ড একটা অকর্মা। বছর 2 আগে একটা মারামারি তার হাত একদম অচল হয়ে পড়ে, যেখানে লিনা আজ কোথা থেকে যেন সামান্য খাবার জোগাড় করে বাচ্চাদের জন্য রান্না করছিল। তখনই লিনার হাজবেন্ড লাহং তার সাথে ঘনিষ্ঠ হবার মন করে, কিন্তু লিনা তাতে মোটেও রাজি না। লাহং এক প্রকার তার সাথে জোর জবরদস্তি শুরু করে, কিন্তু তবুও লিনা তাকে সরিয়ে দিয়ে তার বাচ্চাদের কাছে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি যে লিনাও আসলে বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আর সব মিলিয়ে লাহাং এর সাথে লিনা বর্তমানে একটা জাহান্নামের মধ্যে আছে, কারণ মাসের বেশিরভাগ সময়ই লাহাং তাকে বিনা কারণে মারধর করে আর সংসারের জন্য কোনো কাজকর্ম করে না। ঘরের ছোট মেয়েটাও টাকা পয়সার অভাবে কখনো স্কুলে যেতে পারেনি, তাই পরিবারের কেউই আসলে লাহংকে পছন্দ করে না। সেদিন তেমন কোনো খাবার না থাকায় লিনার ছোট্ট মেয়ে লাহংকে এক বাটি পাহাড়ি ফল এনে দেয়। তার বাবা তাকে জিজ্ঞাসা করলে সে বলে সে নাকি পাহাড়ের নিচে একটা ঢালু জায়গা থেকে এগুলো এনেছে। তাই লাহং আরো কিছু ফল জোগাড় করতে সেদিকে বেরিয়ে পড়ে। আর তার কিছুক্ষণ পরেই জঙ্গলে একটা ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা যায়, সাথে একটা মানুষের চিৎকারের আওয়াজও ভেসে আসে। সাথে সাথেই তখনই হান নামের একটা ছেলে সেদিকে দৌড়ে ছুটে যায় আর গিয়ে দেখে লাহং সেখানে আহত হয়ে পড়ে আছে, আর তার হাঁটুর নিচ থেকে একটা পা আলাদা হয়ে গেছে। তারপর সমস্ত গ্রামবাসী খবর পেয়ে সেখানে দৌড়ে ছুটে যায় আর লাহংকে ওই অবস্থায় সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। দেখে বোঝা যায় যে সে হয়তো আর বাঁচবে না। অতিরিক্ত রক্তক্ষরণে তার শরীর দুর্বল হতে শুরু করেছে। এখান থেকে সবচেয়ে কাছের হাসপাতালে যেতে হলেও মাইলের পর মাইল পথ হাঁটতে হবে, আর আজকের রাতে সেদিকে রওনা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই লাহাংয়ের এই অবস্থা দেখে তার ওয়াইফ লিনা একদম পাথরের মতো হয়ে যায়। তার মুখে শুধু ভয়ের চাপ, কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারলো না। আর এই অবস্থাতেই লিনা যখন তার মেয়েকে নিয়ে পিছিয়ে যায় তখন লাহাংয়ের খুব খারাপ লাগে, তার মাথা গরম হয়ে যায় আর দুজনকে উল্টাপাল্টা গালিগালাজও করতে শুরু করে। সেখানে ওই ছেলেটাও আছে যে তাকে এই অবস্থায় সবার প্রথমে খুঁজে পেয়েছিল, তার নাম হান। যেখানে আজকের এই দুর্ঘটনায় হানের বাবা সবার সামনে তার ছেলের উপর খেপে যায়। এই সবকিছুই নাকি তার জন্যই হয়েছে। আসলে হান তেমন কোনো কাজকর্ম করে না। পাশের পাহাড়ে তার একটা গার্লফ্রেন্ড আছে, সে তাকে কোনো এক কারসাজি করে বিভিন্ন নষ্ট মাইন জোগাড় করে দিত। আর হান সেই মাইনগুলোকে ঠিক করে পাহাড়ের কিছু নির্দিষ্ট জায়গায় জঙ্গলি পশু শিকার করতে পুঁতে রাখতো। সে সাবধান থাকতো মাইনগুলি সেই সমস্ত জায়গায় পুঁতে রাখতে যেখানে মানুষ যায় না, কিন্তু তার অজান্তেই আজ এমন দুর্ঘটনা, একটা মানুষ তার পা হারালো। বিষয়টায় প্রত্যেকেই হানের উপর অনেক ক্ষিপ্ত। আর তার কিছুক্ষণ পর খবর আসে লাহং মারা গেছে। তাই সবগুলো মানুষ আবারও একজোট হয়। এবার ঘটনাটা আরো সিরিয়াস হয়ে গেল, কারণ হানের সেই পুঁতে রাখা মাইনের কারণেই লাহং মারা গেছে। আর এদিকে বছরের পর বছর ধরে ঘৃণা জমে থাকার পরেও এই ঘটনায় লিনার চোখেও পানি চলে এসেছিল। এখন তারা কি করবে, কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই ঘটনায় গ্রামের মুরব্বীদের নিয়ে একটা পঞ্চায়েত বসানো হয়। এখানে আমরা জানতে পারি লিনা আর তার পরিবার কিছু মাস আগে গ্রামে এসেছিল, অর্থাৎ এই গ্রামে তারা একদমই নতুন। এই গ্রামের লিনার পরিবার আত্মীয় স্বজন বলতে কিছুই ছিল না। ছোট থেকেই লিনা এতিমখানায় বড় হয়েছে। তাছাড়াও মেয়েটা কথাও বলতে পারে না, তাই সব দিক থেকেই এখন তার জীবনে একটা ধস নেমে আসলো। গ্রামবাসীরা আলোচনা করতে শুরু করে লিনার জন্য তারা কি করতে পারে। তাছাড়াও তারা পুলিশের কাছে বিষয়টা জানাতে চাইছিল না, কারণ পুরোটাই ছিল একটা দুর্ঘটনা। শুধু শুধু আইনি ঝামেলা করে লাভ নেই। তাই গ্রামবাসীরা হানের পরিবারকে জরিমানার ব্যবস্থা করতে বলে। তারপর দুজন লোক লিনার সাথে বিষয়টা নিয়ে কথা বলে, আর লিনাও কেমন যেন খুবই শান্তভাবে এতে রাজি হয়ে যায়। পরদিন গ্রামবাসীরা লাহং এর লাশটাকে একটা কফিনে ভরে কবর দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু সেখানেও লিনা কেমন যেন আনমনা হয়ে চেয়ে চেয়ে দেখছিল। গ্রামবাসীরা মনে করে হয়তোবা নিজের স্বামীর এমন মৃত্যুতে অতিরিক্ত মানসিক আঘাত পেয়েছে, তাই এমন ব্যবহার করছে। তারপর সময় মতো লাশটা দাফন হয়ে গেলে লিনা সেই কবরের পাশে বসে পড়ে আর পাগলের মতো হাতে পাথর নিয়ে সেই কবরের দিকে ছুটতে শুরু করে। তার আচরণ দেখে মনে হচ্ছে লিনা তাকে এমনটা বলতে চাইছে যে তুই আমার সব ছিনিয়ে নিয়েছিস, তুই আমার জীবনটাকেও শেষ করে দিয়েছিস, এখন আমি কি করব। কিন্তু গ্রামবাসীরা তবুও কিছু বুঝতে পারছিল না, কারণ সে তো কথা বলতে পারে না, সে বোবা। তাই এক সময় লিনা এসব দেখে মনে মনে হাসতে শুরু করে, কারণ এই দুনিয়াতে তার দুঃখ বোঝার মতো আসলে কেউ নেই। সেদিন সবাই মিলে আবারও তাদেরকে নিয়ে একটা পঞ্চায়েত বসে। এখানে সিদ্ধান্ত হয় হান লিনাকে চীনের মুদ্রা অনুযায়ী 20,000 টাকা দেবে, কিন্তু হানের বর্তমানে যে অবস্থা তাতে কোনোভাবেই এত টাকা সে জোগাড় করতে পারবে না। এই নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন না পর্যন্ত হান এই জরিমানা শোধ করতে পারবে ততদিন লিনা আর তার 2 মেয়ের 2 বেলার খাবার আর প্রাথমিক জিনিসপত্রগুলোর ব্যবস্থা তারই করে দিতে হবে। কিন্তু হান এতেও মোটে খুশি ছিল না। তার একটা ছোট্ট ভুলের কারণে এখন তাকে অনেক বাড়তি কাজ করতে হবে। গ্রামবাসীদের সিদ্ধান্ত তাকে মেনে নিতেই হবে, এটাই নিয়ম। সেদিন রাতে হান লিনার বাসায় গিয়ে দেখতে পায় লিনা তার স্বামীর জামা কাপড় সহ তার ব্যবহারের
সবকিছু আগুনে জ্বালিয়ে দিচ্ছে, যেন সে তার কোনো স্মৃতি নিজের কাছেই রাখতে চায় না। আর এটা দেখে হান তাকে বিরক্তি দেখিয়ে বলে, এক কাজ করো, এগুলোর সাথে সাথে নিজের বাড়িটাও জ্বালিয়ে দাও, যেন আমার আরো বেশি কষ্ট করতে হয়। এই বলে সে ওখান থেকে চলে যায়। এখন এই কথা শুনে লিনা বুঝতে পারছিল না যে আসলে তার কেমন অনুভব হওয়া দরকার, কারণ গ্রামবাসীরাই তার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করেছে আর তারাই তার জন্য কিছু করার চেষ্টা করছে, কিন্তু মাঝখান দিয়ে হান এগুলো মেনে নিতে পারছে না। পরদিন পঞ্চায়েতের কথা অনুযায়ী হান কিছু ফল আর কিছু খাবার নিয়ে লিনার বাসায় যায়। সেখানে সে দেখতে পায় ঘরের মধ্যে অনেক দিনের কিছু বাসি খাবার পড়ে আছে, যেগুলো একদমই খাবার অযোগ্য, কিন্তু আসলে এতদিন লিনা তার মেয়েদের নিয়ে এগুলো খেয়েই বেঁচে আছে। হান এগুলো দেখে এগুলো বাইরে নিয়ে ফেলে দেয়, আজকে তাদের সে খাবারের ব্যবস্থা করবে। এই বলে সে ওখানকার কাঠ কাটতে শুরু করে, আগুন জ্বালানোর জন্য এগুলো লাগবে। যা দেখে লিনা একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ লাহং এর বেঁচে থাকতে সে কখনোই কোনো ঘরের কাজ করেনি, কিন্তু আজ একটা অপরিচিত ছেলে এসে তাদের জন্য কত কিছু করছে। সেদিন রাতের বেলা হান যখন নিজের বাড়িতে কাজ করছিল, তখন তার বাবা এসে বলে, তুমি তোমার প্রেমিকার থেকে কেন টাকা জোগাড় করছো না? তার ভাই তো আর্মিতে কাজ করে, তো গিয়ে দেখো সে তোমাকে সাহায্য করে কিনা। কিন্তু হান তাকে নিষেধ করে দেয়। পরদিন সকালবেলা হঠাৎ হানের দরজায় লিনার মেয়ে এসে হাজির হয়, বলে তার মা নাকি আজ অনেকদিন পর ভালো খাবার রান্না করছে, তাই সেই জন্য তাদের সাথে খেতে আসে। হান কথা মতো সেখানে যায়। তার ভেতরে গিয়ে দেখতে পায় ঘরের অবস্থা খুবই খারাপ, যাতে করে তাদের মা মেয়ের প্রতি হানের কিছুটা সিম্পেথি তৈরি হয়। তাদের সাথে হান সেদিন খুশি খুশি খাবার খায়। তারপর সে সোজা তার প্রেমিকার সাথে দেখা করতে যায়। তার কাছে হান শর্ত অনুযায়ী 20,000 ধার চায়, কিন্তু তার প্রেমিকা তাকে সাহায্য করার বদলে উল্টো তাকে একটা চর মেরে বসে আর বলে, খুব তো মজায় আছো, আজকে খাবার দাবার ব্যবস্থা করছো, কাল জামা কাপড়ের ব্যবস্থা করবে, আর তারপর ওকে বিয়ে করে নেবে, তাই তো? তো আমার কাছে কেন এসেছো? হান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার প্রেমিকা তাকে কোনো কথাই বলতে দেয় না। তাই একসময় বিরক্ত হয়ে হান সেখান থেকে খালি হাতেই চলে আসে। অপরদিকে যেদিন লিনা লাহংকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে বেঁচে থাকতে সে তাকে কত অত্যাচার করেছে, তার জীবনটাকে সে কিভাবে নষ্ট করেছে, তাকে কিভাবে সে পশুর মতো মারধর করেছে। এই স্মৃতিগুলো যেন সে কোনোভাবেই ভুলতে পারছিল না। সত্যি বলতে লাহংয়ের মারা যাওয়াতে লিনা সামান্যটুকু কষ্টও পায়নি, বরং তার প্রতি লিনার যে বছরের পর বছর ধরে ঘৃণা জমে আছে সেগুলোরই প্রতিশোধ নেওয়ার আগেই সে যে মারা গেল, এই জন্যই তার বরং আফসোস হচ্ছে। কিন্তু গত কিছুদিন ধরে হান বাধ্য হয়ে গেলেও তার পরিবারের জন্য যা কিছু করছে সেগুলো তো লিনা যেন তার জীবনের প্রথম তার পাশে একজন দায়িত্বশীল পুরুষ থাকার অনুভূতি পাচ্ছে। বর্তমানে হানের আশেপাশে থাকতে তার ভালোই লাগে। হান যখন লিনার ঘরে ছোটখাটো কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন লিনা প্রায়শই তার আশেপাশে সময় কাটায়, কারণ ভুল করে হলেও হান লিনার জীবন থেকে একটা শয়তানকে সরিয়ে দিয়েছে, যার থাকাতে লিনার জীবনটা একটা নরকে পরিণত হয়েছিল। এভাবেই দিন যেতে শুরু করে, যেখানে ধীরে ধীরে হানের এই বাধ্যবাধকতা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সে লিনার ঘরে জানলা ঠিক করে দেয়, দরজা ঠিক করে দেয় আর মেয়েটার সাথে সময় কাটায়। আর সব মিলিয়ে লিনা যেন একটা আলাদা জীবনের অনুভূতি পাচ্ছে। সে কথা বলতে না পারলেও তার প্রত্যেকটা আচরণে বোঝা যায় আগের থেকে সে অনেক ভালো আছে। একদিন পাহাড়ের উপর থেকে লিনা হানকে একটা ভুট্টার খেতে কাজ করতে দেখে, তাই লিনা তার সাহায্য করার জন্য সেদিকে এগিয়ে যায়, কিন্তু ভিতরে ঢুকে সে তাকে আর খুঁজে পায় না। আর তখনই আশেপাশের পরিবেশের কারণে তার পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। মেয়েটা ভিড়ের মধ্যে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। আর এই দৃশ্যটা কল্পনা করতে করতেই তার সামনে হান চলে আসে আর লিনা তার সাথে ধাক্কা খেয়ে দুজনে পড়ে যায়। সাথে সাথেই লিনা হানকে এমন ভাবে জড়িয়ে ধরে যেন সে তার জীবনে ভরসা করার মতো একটা মানুষ পেয়েছে। হান নিজেও লিনার অনুভূতিটাকে বোঝার চেষ্টা করে, তবে এখনো তার মনে অনেক প্রশ্ন। এরপর থেকে হানের মনে লিনার জন্য একটা সফট কর্নার তৈরি হয়। একদিন লিনাকে নিয়ে হান গ্রামের একটা মঞ্চ নাটক দেখতে চায়। সেখানে দুজনে একে অপরের সাথে এখানকার সবকিছু খুব সুন্দরভাবে উপভোগ করছিল। ঠিক তখনই দূর থেকে হানের প্রেমিকা তাদের দুজনকে এরকম ফ্রেন্ডলি সময় কাটাতে দেখে, যে বিষয়টা তার মোটেও ভালো লাগে না। আর সত্যি বলতে হানের সেই প্রেমিকা দেখতে সুন্দর হলেও চরিত্রগত দিক থেকে সেও খুব খারাপ। টাকা পেলেই সে আলাদা আলাদা পুরুষের সাথে সময় কাটাতেও রাজি হয়ে যায়, কিন্তু এই খবর হান কখনো জানতে পারেনি। আর আজকে হানের সাথে লিনাকে এরকম ভালো সময় কাটাতে দেখে তার প্রেমিকার মনেও হিংসা তৈরি হয়। আর তারপর দিন লিনা তার ঘরের একটা কোণা থেকে একটা সুন্দর জামা বের করে আনে, তবে এটাকে সে সবসময় যত্ন করে রেখে দিয়েছে, কখনো পরেও দেখেনি, কারণ এটা নিয়ে একটা স্মৃতি জমা আছে যেটা সামনে জানতে পারবেন। দেখতে থাকুন। অপরদিকে হানের বাবা হানকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়, বলে পাশের গ্রামের এক বিধবা মেয়ে আছে, তাকে বিয়ে করলে নাকি যৌতুকে তারা 20,000 টাকা পাবে, আর সেই টাকা দিয়ে হান লিনার ক্ষতিপূরণ মিটিয়ে দিতে পারবে। কিন্তু হান তাতে কোনোভাবেই রাজি হয় না। আর এই সমস্ত কথা হানের ঘরের বাইরে থেকে লিনাও শুনছিল, তাই সে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে চলে যায়। আর গ্রামবাসীদের শর্ত অনুযায়ী যাই এগ্রিমেন্ট করা হয়েছিল সেটা নিয়ে লিনা হান বাবাকে দেখায়। সে কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে তাদেরকে বোঝায় যে এই ক্ষতিপূরণের টাকা তাদের দরকার নেই, আর আজকে থেকে তার পরিবারের জন্য হানের কিছুই করতে হবে না, যে নিজেই তার
মেয়েকে নিয়ে যে করেই হোক চলে যাবে। কিন্তু হানের বাবা তার কথাকে ইগনোর করে, তার টাকা পরিশোধ করা নিয়েই কথা বলতে থাকে। যেখানে এক সময় কথায় কথা লিনা অবশেষে তার মনের চাওয়াটা তাদের সামনে তুলে ধরে। সে বোঝায় যে যদি হান তার পাশে থাকে তাহলে তার কোনো টাকা পয়সার দরকার নেই, অর্থাৎ সে যে হানকে তার স্বামীর জায়গাটা দিয়ে ফেলেছে এটা তার কথায় ভালো মতোই বোঝা যাচ্ছে। কিন্তু হান বিষয়টাকে ইগনোর করে। সেদিন কোথা থেকে সে যেন 7,000 টাকা জোগাড় করে এনে লিনাকে দেয় আর বলে, আমি শীঘ্রই তোমার বাকি টাকাগুলিও শোধ করে দেব, আর যতদিন পর্যন্ত তুমি তোমার পরিবারকে নিয়ে চলার মতো অবস্থায় পৌঁছাচ্ছ ততদিন আমি তোমার পরিবারকে দেখবো। কিন্তু লিনা তার টাকা নিতে রাজি হচ্ছিল না, তাই হান বারবার তাকে রিকোয়েস্ট করে। আর এক সময় লিনা সে টাকাগুলো রেখে দেয়। পরদিন হান জানতে পারে ওই টাকাগুলো দিয়ে যার মেয়েকে সে স্কুলে ভর্তি করিয়েছে আর তার জন্য বই খাতার জামা কাপড় কিনে দিয়েছে। এটা জানতে পেরে হানও খুব খুশি হয়। এরপর থেকে লিনা হানকে কিছুটা ইগনোর করতে শুরু করে, কারণ সে কখনোই এটা চায় না যে হান তার উপর দয়া দেখিয়ে তার এবং তার পরিবারের জন্য কিছু করুক। সে আসলে হানের প্রকৃত ভালোবাসাটাই চায়, সেটা সে চায় না যেটা তার দয়া থেকে আসবে। আর যদি হান তেমনটা না চায় তাহলে সে যেন কখনোই বাধ্য হয়ে তার জন্য কোনো কিছু না করে। তার কিছুদিন পর একদিন হঠাৎ হানের প্রেমিকা তার সাথে দেখা করতে আসে। তাকে সে লিনার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর আজকে হান সেদিনের ঘটনার প্রতিশোধ নিতে তাকে জানায় লিনার নাকি তার সাথে এখন ভালোই সময় কাটছে, এমনকি তারা নাকি একই দিনে একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ সময় পারও করেছে। আর তখনই লিনার মেয়ে হানকে খাবারের জন্য ডাকতে আসে। তাই তার প্রেমিকা এই ঘটনায় ভেতরে ভেতরে খুবই রেগে ওঠে। এভাবেই আরো কয়েকটা দিন কেটে যায়। কিন্তু একদিন গ্রামে এক আতঙ্কের খবর আসে। পাশের গ্রামের এক লোক গ্রাম প্রধানকে জানায় গত কিছুদিন ধরে নাকি পুলিশ পাশের গ্রামে ঘরে ঘরে গিয়ে একটা ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছে, তার উপর নাকি মার্ডার কেস আছে। আর সেই ক্রিমিনালটা নাকি অন্য কেউ নয়, কিছুদিন আগে মারা যাওয়া লাহং। এখন পুলিশ যদি খোঁজ নিতে এই গ্রামে চলে আসে তাহলে কোনো না কোনো ভাবে সত্যটা বেরিয়ে আসবে। যেখানে সমস্যাটা হলো লাহং এর মৃত্যুর খবরটা তারা পুলিশের কাছে রিপোর্ট করেনি, আর এতে করে গ্রামের সবাই বিপদে পড়তে পারে। তাই দুজনে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সোজা লিনার কাছে চলে আসে। কিন্তু লিনা এই কথা শুনে সোজা তার ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেয়, কারণ অবশেষে গ্রামবাসীরা সত্যটা জেনেই গেল যে লিনার স্বামী একটা মার্ডারার ছিল। আর মূলত এই কারণেই কিছু মাস আগে তারা এই গ্রামে পালিয়ে এসেছিল। রাতের বেলা হান যখন তার সাথে দেখা করতে আসে সে জিজ্ঞাসা করে পঞ্চায়েত প্রধান তার সাথে দেখা করতে কেন এসেছিল, কিন্তু লিনা তাকে কিছু জানাতে চায় না। বরং তার জিজ্ঞাসাবাদে আমরা লিনার অতীতটা দেখতে পাই। আসলে লিনা কোনো এতিম মেয়ে না। তার বয়স যখন 12 বছর তখনও লিনা তার বাবা মায়ের সাথে আনন্দের দিন পার করছিল। কিন্তু একদিন সে তার বাড়ির কাজের লোকের সাথে একটা মেলায় ঘুরতে আসে, আর সেই কাজের লোক তাকে এক মানুষ পাচারকারী দলের কাছে বিক্রি করে দেয়। আর তারপর তাকে নিজের দেশ থেকে সোজা চীনে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখানেও আরেকবার তাকে বিক্রি করা হয়। আর যেই লোকটা লিনাকে কিনেছিল সেটা অন্য কেউ নয় বরং লাহং। অর্থাৎ লাহং আসলে তার স্বামী ছিল না, সে ছিল তার মালিক, যে কিনা থেকে পাচারকারীদের কাছ থেকে কিনে নিয়েছিল। আর তারপর লিনা বারবার কান্নাকাটি করছিল আর তার বাড়ি যেতে চাইছিল। লাহং তার হাতে একটা প্লাস নিয়ে এক এক করে তার সবগুলো দাঁত উঠিয়ে ফেলে আর তাকে বোঝায় যদি আর একটা কথা বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। আর সেই ঘটনার পর থেকেই লিনার উপর নির্মম অত্যাচার শুরু হয়। আর হঠাৎ এমন একটা ট্রমা, দেশ পরিবর্তন, মানুষ পরিবর্তন, ভাষা পরিবর্তন সব মিলিয়ে লিনা বিশাল একটা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। তার কথা কেউ বুঝতে পারে না, তাই ধীরে ধীরে সে কথা বলাও বন্ধ করে দেয়। সময় যেতে থাকে, সে বড় হতে থাকে। খুবই অল্প বয়সে সে তার 2টো মেয়ে সন্তানের জন্ম দেয়। আর সেখান থেকেই তার বর্তমান এই হাল। অর্থাৎ তার বোবা হওয়ার কারণটা হলো তার মানসিক আঘাত। সবার কথা সে বুঝতে পারে কিন্তু কখনো বলার চেষ্টা করেনি। আর তার এইসব যন্ত্রণা শুধুমাত্র তার মধ্যেই বন্দী। আর এইসব কল্পনা করেই সে হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার কারণে আজকে তার এই অবস্থা দেখে হান নিজেও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারপর পরবর্তীতে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে এই ঘটনা জানাজানি হয়ে যায়। তারা বলা বলি করতে শুরু করে যদি লাহং এর মৃত্যুর খবরটা আগে তারা পুলিশের কাছে জানিয়ে দিত তাহলে হয়তো তাদের এখন আর ভয়ে থাকতে হতো না। বাইরে বের হয়ে হান জানতে পারে এই খবর ছড়িয়েছে আসলে তার প্রেমিকা। সেদিন লুকিয়ে লুকিয়ে সে সবকিছু শুনেছিল আর গ্রামবাসীদেরকে উস্কে দিয়েছে যেন তারা লিনাকে গ্রাম থেকে বের করে দেয়। ঠিক তেমনই হয়, গ্রামবাসীরা একজন হত্যাকারীর বউকে তাদের গ্রামে রাখবে না। তার স্বামী একজনকে হত্যা করেছে আর আজকে সেই খবর বাইরে এসেছে। কাল লিনাও যদি গ্রামের অন্য কাউকে মেরে ফেলে তাই কেউই তাকে এই গ্রামে রাখবে না। কিন্তু তাদের সবার বিরুদ্ধে হান লিনার পক্ষ নিয়ে লড়তে শুরু করে। সে চিৎকার করে বলে লিনা এখান থেকে কোথাও যাবে না। ও কোথায় যাবে? ওর তো যাওয়ার জায়গা নেই। হানের বাবা দূর থেকে বসে বসে তার ছেলের কথাগুলি শুনছিল, কিন্তু আজ তার ছেলেকে কিছুই বলে না, সবকিছু তার উপরেই ছেড়ে দেয়। তার নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়েছে আর তার বাবা এমনিতেও শুরু থেকে তার সিদ্ধান্তের গুরুত্ব দিত। আজকে সে দেখতে চায় যে তাদেরকে কিভাবে সামলাবে। গ্রামবাসীরা তখন টিটকারি করে বলতে থাকে এক বিধবার জন্য তোর অত দরদ কিসের? ওকে বাঁচাতে গিয়ে তুই নিজেও ফেসে যাবি, তাই তোর পক্ষ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। তখনই হান তাদেরকে বলে ওঠে সে লিনাকে বিয়ে করবে, তাই তার ঠিকানা এই গ্রামেই। এখন থেকে সে কোথাও যাবে না, যার কারণে গ্রামের প্রত্যেকটা মানুষ হানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলে যায়। আর এই ঘটনার পর হানের সেই পূর্ণ প্রেমিক গ্রামবাসী
গ্রামবাসীদেরকে আরো উল্টাপাল্টা বোঝাতে শুরু করে। তাই এবার গ্রামবাসীরা আরো কঠোর হয়ে ওঠে। সেদিনকার মতো ঘটনা সেখানেই থেমে যায়। রাতে হান তার বাবাকে জানায়, আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমার ভুলের কারণে লাহং মারা গেছে, সেই ঘটনা আমি পুলিশের কাছে খুলে বলবো। তাতে আমার যেই কয় বছরের শাস্তি হয় হবে তা আমি খাটবো। আর জেল থেকে বের হয়ে আমি লিনাকে বিয়ে করব। সেখানে তার এই কথা তার বাবা চুপচাপ বসে শুনছিল। বোঝা যায় সিদ্ধান্তে সেও একমত। তার বাবা জানায় যেহেতু এটা ভুল করা হয়েছে তাই আশা করি কোনো শাস্তি হবে না, আর হলেও খুব অল্প হবে। ততদিন আমি লিনাকে দেখে শুনে রাখবো। তারপর হান রাতের বেলা লিনার সাথে দেখা করতে যায়। তাকে এসে সবকিছু খুলে বলে, যা শুনে লিনা পাগলের মতো করতে শুরু করে, কারণ সে চায় না হান তার জীবন থেকে চলে যাক। তারপর দিন সকালে গ্রামবাসীরা লিনার দরজায় ধাক্কাতে শুরু করে। তাকে গ্রামবাসীরা টেনে হিঁচড়ে গ্রাম থেকে বের করে দেবে, কিন্তু মাঝখানে চলে আসে হান। লিনাকে গ্রামবাসীদের হাত থেকে বাঁচায়, কিন্তু তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। হানের বাবা অনেক আগেই পুলিশের কাছে খবর দিতে রওনা হয়েছিল, আর এখানে আসার পর পুলিশ সমস্ত সত্য জানতে পেরে যেহেতু লাহং সেই দুর্ঘটনায় মারা গিয়েছে তাই তার কেসটা এখানে শেষ হয়ে যায়। কিন্তু সেই দুর্ঘটনার পেছনে রয়েছে হান, তাই তাকে এই জন্য সাজা পেতে হবে। এই জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাজকার মাঝখানে হান তাদের সামনে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। যে কাগজে লেখা ছিল লাহং এর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল সাজানো একটা প্ল্যানিং। গত রাতে লিনা তার মেয়েকে দিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে এগুলো লিখেছে। তার ছোট্ট মেয়ে কিছু বুঝতে পারেনি, তাই তাকে এগুলো লিখে দিয়েছে। পরবর্তীতে তার লেখা অনুযায়ী পুলিশ এই বিষয়টা আবার খোঁজ করতে শুরু করে, আর লিনা তার ইশারা ইঙ্গিতে আসল ঘটনাটা পুলিশের কাছে তুলে ধরে। আসলে ঘটনার শুরুতে সেদিন সকালে লিনাই তার মেয়েকে ওই ফল দিয়ে পাঠিয়েছিল, বলেছিল তার বাবাকে গিয়ে বলবে ফলগুলো ওইখানে পাওয়া যায়। আসলে লিনা আগে থেকেই পাহাড়ি জঙ্গল থেকে একটা মাইন জোগাড় করে রেখেছিল, আর সেটাকে সে নিজেই প্ল্যান করে ওখানে সেট করেছিল। তারপর লিনাই সেখানে বিস্ফোরণ ঘটায়, সবকিছু এমন ভাবে সাজায় যেন এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু তবুও লাহং বেঁচে আছে। এই দেখে যখন মানুষজন সেখান থেকে চলে গিয়েছিল তখন লিনা লাহং এর নিঃশ্বাস আটকে তাকে মেরে ফেলে। অর্থাৎ সবটাই ছিল লিনার প্ল্যানিং। এক মানুষরূপী জানোয়ার থেকে মুক্তি পেতে সেই এমন কাজ করেছিল, কিন্তু আজ যখন সেই কাজের শাস্তি একটা মানুষকে পেতে হচ্ছে যে কাজটা করেনি, যে তাকে সমস্ত গ্রামবাসীর তুলনায় বেশি গুরুত্ব দিয়েছে, তখন সে সেটা মেনে নিতে পারেনি। সব সত্যিটা সে পুলিশের কাছে বলে দিয়েছে, আর সকল কিছুর প্রমাণ পাওয়ার পর পুলিশ হানকে ছেড়ে দেয়, আর লিনাকে এই হত্যার আসল আসামি করে ধরে নিয়ে যায়। গাড়িতে করে যখন তারা চলে যাচ্ছিল পেছন থেকে হান পুরো রাস্তা লিনার নাম ধরে ডাকছিল, কিন্তু নিয়তি তাদের দুজনকে এইভাবেই আলাদা করে দেয়। এরপর থেকে লিনার 2 মেয়ের দায়িত্ব নেয় হান, আর এইভাবেই শেষ হয়ে যায় সিনেমাটা। হ্যাঁ, এটা ঠিক যে গল্পের শেষটা এমন হবে কেউ আশা করেনি, কিন্তু সব গল্পের যে হ্যাপি এন্ডিং হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ বাস্তবে বেশিরভাগ গল্পই কখনো হ্যাপি এন্ডিং পায় না। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠছে, তাহলে সেটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে।